আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রী আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। সকাল ৯টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পরিষদ বিভাগের যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে সেখানে অফিস শুরু করেছেন এবং শুরুতেই কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের সাথে বৈঠক করেছেন তিনি। এবং এরই মধ্যে কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের জানানো হয়েছে যে ইতিমধ্যেই আন্তর্জাতিক রুটগুলোতে আরো অধিক সংখ্যক রুট খোলার পাশাপাশি বিমান সংগ্রহের কিন্তু চেষ্টা চলছে এবং ইতিমধ্যেই 14টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং এর পাশাপাশি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল রয়েছে সেটি কত দ্রুত চালু করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আজকে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সহ সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। দেশের শিক্ষার যে সামগ্রিক কার্যক্রম চলছে সেই কার্যক্রমের সার্বিক পরিস্থিতি আজকে সেই বৈঠকে আলোচনায় উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও বিডার চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকের দিনের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈশ্বিক কারণে যে যুদ্ধ পরিস্থিতি চলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে। সেই যুদ্ধের কারণে কিন্তু সামগ্রিকভাবে তেলের বাজারে বৈশ্বিকভাবে একটি ব্যাপক প্রভাবের মধ্যে রয়েছে এবং সেই প্রভাব মোকাবেলায় বাংলাদেশের যে করণীয় সেই করণীয় বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এবং তেল সহ জ্বালানির যেই সরবরাহ নিশ্চিত করা সহ এর মজুদ নিশ্চিত করা সহ সামগ্রিকভাবে তেলের বাজার নিয়ন্ত্রণের জন্য এবং কোনো ধরনের সিন্ডিকেট যেন তেলের বাজারকে আরো অস্থির করে তুলতে না পারে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বেলা 3টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সেখানে সংসদ সচিবালয়ে রাত 8টায় ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। সেই ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তগুলো কিন্তু বৈঠক শেষে ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সকাল থেকেই এই কর্মব্যস্ত দিনে শুরু করেছেন এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণের 180 দিনের কর্মসূচি রয়েছে মন্ত্রণালয়গুলো। সেই কর্মসূচিগুলো নিয়েও কিন্তু প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল। সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, এ পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং বাতিল বা স্থগিতের কোনো ঘটনা আছে কিনা, কি তথ্য আছে জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়েছিল সংরক্ষিত নারী আসনের যে নির্বাচনের যে মনোনয়ন সেগুলো যাচাই বাছাই। আসলে যাচাই কিন্তু 36 জনেরই বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ প্রাথমিক তালিকায় কিন্তু হয়েছে যে মনোনয়নগুলো যাচাই বাছাই করেছে সেগুলো বৈধ হয়েছে। আসলে আপনাকে যদি বলি, কালকে তাদের কিন্তু মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে 12 জনের মধ্যে সে একজনকে নির্বাচন কমিশনে যে নথিগুলো চেয়েছেন সেই নথিগুলো সহ এসে জমা দিয়ে কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো আসলে আজকে যেহেতু বিএনপির সংরক্ষিত মহিলা আসনের যে
প্রার্থীরা আছেন তাদের যাচাই বাছাই হলো। আর তাদের যে 36 জনেরটাই কিন্তু হচ্ছে বৈধ বলে বিবেচনায় নিয়েছেন নির্বাচন কমিশন। সকল পত্র সহ ডকুমেন্ট নথি সবগুলোই তারা প্রপারলি জমা দিয়েছেন এমনটি বলে আমরা কিন্তু জানতে পেরেছি। কিছুক্ষণ আগেও কিন্তু রিটার্নিং কর্মকর্তা কথা বলেছেন, আমরা তার কথা শুনেছি এবং তিনি কিন্তু জানিয়েছেন এবং আমাদের একটু আগে যে প্রোগ্রামটি চলছিল যাচাই বাছাই সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে। সেই সাথে যদি আপনাকে বলি যে আজকে এই পর্যন্তই নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে আজকে যাচাই বাছাই সম্পূর্ণ শেষ দিন। আর আসলে টাইম ছিল বেলা 4টা পর্যন্ত, কিন্তু যেহেতু 12টার মধ্যেই কমপ্লিট করতে পেরেছেন নির্বাচন কমিশন। তো বুবলি, আসলে নির্বাচন কমিশন পক্ষ থেকে যাচাই বাছাইয়ের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনার সাথে যুক্ত হয়ে আবারও আমি কিন্তু আপনাকে জানাতে পারবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ফিরে যাচ্ছে আপনার কাছে। নূপুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। জ্বালানি তেল সংগ্রহে আজও পাম্পগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আজ যানবাহনের সারি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কি জানাবেন? বুবলি, অন্যান্য দিনের তুলনায় যদি আজকের কথা বলি, পাম্প ভেদে কিন্তু আজকের যে জ্বালানি তেলের জন্য যে গ্রাহকদের যে লাইন, সেই চিত্র কিন্তু কিছুটা হলেও ভিন্ন। অন্যান্য দিন যেমনটা দেখা যায় যে আসলে প্রত্যেকটি পাম্পের সামনেই মাইলের পর মাইল যারা গ্রাহক আছেন তারা দীর্ঘ লাইন ধরে তারা দাঁড়িয়ে থাকেন। আছে কিন্তু সেই তুলনায় চিত্র কিছুটা ভিন্ন আছে। কিন্তু পাম্প ভেদে বলা যায় যে কিছু কিছু পাম্পে অনেক বেশি সিরিয়াল, আবার কিছু কিছু পাম্পে দেখা যাচ্ছে সিরিয়াল অন্যান্য দিনের তুলনায় বা যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। এবং এর কারণ হিসেবে যদি বলি যে অনেক পাম্প ছিল, কোনো পাম্প ছিল যেগুলো আসলে প্রথম থেকে দেখা গিয়েছিল যে সেখানে সরবরাহ কম কিংবা সেগুলো বন্ধ ছিল। তবে যতই দিন যাচ্ছে এই পাম্পগুলো, কয়েকটি পাম্প খুলে দেওয়া হয়েছে, যার কারণেও কিন্তু এখন যে জ্বালানি তেলের জন্য যে ভোগান্তি, সেই ভোগান্তি কিছুটা হলেও কমেছে। তবে বেশিরভাগ পাম্পের সামনেই যে দীর্ঘ সারি ধরে মানুষের অপেক্ষা, এই গ্রীষ্মের এই রোদের মধ্যে, গ্রীষ্মের এই রোদে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার পালা কিন্তু শেষ হয়নি। তারা এখন অপেক্ষায় আছেন। এবং যদিও বিপিসি থেকে বলা হচ্ছে যে সরবরাহ বাড়ানো হয়েছে, 25% পর্যন্ত সরবরাহ বাড়ানো হয়েছে এবং যেহেতু জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আসলে যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা কিন্তু আশা করেছিলেন যে কিছুটা হলো তাদের ভোগান্তি কমবে এবং সেদিকে ধীরে ধীরে আসলে যাবে এবং আস্তে আস্তে যে ভোগান্তি তাদের এতদিন ধরে পোহাতে হয়েছে, সেই ভোগান্তি তাদের কিছুটা কমে আসবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। একটু জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের যে সংঘাতের কারণে আসলে পুরো বিশ্ববাজারে জ্বালানি তেলের যে সংকট বা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সমস্যার কিন্তু আমাদের দেশেও তার প্রভাব পড়েছিল এবং যার কারণে গত 2 মাসের কথা যদি বলি, 2 মাসের চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাম্পগুলোতে যে ভিড়, সেই ভিড় এবং যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনো বিরাজ করছে, তবে কিছুটা আগের তুলনায় কম। এবং যেহেতু ফুয়েল পাসের সিস্টেম করা হয়েছে, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় বাইকের যেই প্রেশার বা যে দীর্ঘ লাইন থাকে প্রতিটি পাম্পের সামনে, সেই দীর্ঘ লাইন কিন্তু কিছুটা হলেও কমেছে। এবং এর কারণ হিসেবে তারা বলছেন যে বন্ধ পাম্পগুলো খোলা হয়েছে এবং সরবরাহ বাড়ানো হয়েছে। পাশাপাশি যারা মজুত করার চেষ্টা করতো যখন ফুয়েল পাস ছিল না, তারাও সেটি আসলে এখন আর করতে পারছে না বলেই পাম্পের যে বাইকের যে লাইন, সেই লাইন কিছুটা কমে এসেছে। তো এখন পর্যন্ত যদি বলি, ভোগান্তি কিছুটা কমলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার জোর কিন্তু এখনো সাধারণ গ্রাহকরা পাননি। তবে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। বুবলি, এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট দীর্ঘদিন ধরে। ফিলিং স্টেশনগুলোতে তেলের অপেক্ষায় ভোক্তারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিম ও কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে নাজিমের কাছে। নাজিম, জ্বালানির সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? চট্টগ্রামে তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু সবগুলো পেট্রোল পাম্পে তেলের যে স্বাভাবিক কার্যক্রম সেটি
স্বাভাবিক হয়ে গেছে, কারণ সকাল থেকে আমরা নগরের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি এবং বিবিসির কর্মকর্তা যিনি ট্র্যাক অফিসার রয়েছেন ওকিল আজাদ, তার সাথেও কথা বলেছি, তেমনটি বলেছেন চট্টগ্রামের সবকটি আসলে পাম্পে তেলের যে আগের যে দীর্ঘ জট বা তেল না পাওয়ার একটি আক্ষেপ সেটি কিন্তু নেই, কারণ এখন সবগুলো পাম্পে কিন্তু খালি যে যার মতো এসে যে যার যত পরিমাণ তেল লাগছে বা তেল প্রয়োজন হচ্ছে সেগুলো কিন্তু পাম্পের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সকাল থেকে আমরা নগরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, যেসব পাম্পে গত বেশ কয়েকদিন ধরে যখন ইরান যুদ্ধের সময় যখন এই যে তেলের চাপ ছিল তখনই কিন্তু এই যে কয়েকটি পাম্প, আমরা যে পাম্পটি রয়েছে সিএমপি ফিলিং স্টেশন, কিউসি ফিলিং স্টেশন সহ আরও বেশ কয়েকটি ফিলিং স্টেশন যেখানে সবসময় তেলের যে চাপ ছিল সেগুলোতে আমরা ঘুরে দেখেছি, কিন্তু এখন একেবারেই শূন্যর কোটায় বলা যায়, কারণ এখানে কোনো ধরনের ভিড় বা যানজট বা তেলের জন্য হাহাকার সেটি একেবারেই নেই। কারণ স্বাচ্ছন্দ্য মতো যারা গ্রাহকরা রয়েছেন, গাড়ি চালকরা রয়েছেন, বিশেষ করে প্রাইভেট কার, গণপরিবহন এবং মোটরসাইকেল চালক, তারা কিন্তু স্বাচ্ছন্দ্য মতে তাদের যেই তেল দরকার বা যত পরিমাণ তেল প্রয়োজন সেটি দিতে পারছে। বিশেষ করে অকটেন আর পেট্রোল, ডিজেল এগুলো তারা পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং তারা দিতে পারছেন। এবং আগের যে নিয়ম ছিল 500 টাকার 3 লিটার বা 2 লিটার বা 10 লিটার বা 15 লিটার মানভেদে, কিন্তু তেলের দাম বৃদ্ধির পরপরই সেই সব সংকট কাটিয়ে ওঠার পরপর তেলের যখন সরবরাহ বেড়েছে এবং বিবিসির পক্ষ থেকে যখন ডিপোগুলোতে এবং পাম্পগুলোতে তেলের সরবরাহ বেশি দেওয়া হয় তখন তেলের বাজার একেবারেই চট্টগ্রামে স্বাভাবিক বলা যায়, কারণ সবগুলো পেট্রোল পাম্পে, চট্টগ্রামের সব পাম্পেই পর্যাপ্ত তেল রয়েছে বলে বিবিসির পক্ষ থেকে বলা হচ্ছে। কারণ আজকে সকালে বিবিসির যে ট্র্যাক অফিসার রয়েছেন অকিল আজাদ, তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন নগরের সবগুলো পাম্পে সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হচ্ছে, কোনো ধরনের সংকট নেই এবং সবগুলো পাম্পে কোনো ধরনের যে চাপ, আগে যে কয়েকদিন ধরে চাপ ছিল সেটি নেই এবং যানবাহনের যে দীর্ঘ সারি সেটিও নেই, স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন। আমি যে পাম্পে রয়েছি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাম্প, কারণ এই পাম্পে গত কয়েকদিন ধরে মানুষের যে চাপ ছিল, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেখানে মানুষ তেল পায়নি, সেখানে কিন্তু এখন একেবারে শূন্যের কোটায় বলা যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের হাহাকার নেই সেখানে পাওয়া যাচ্ছে। নগরের পাশাপাশি চট্টগ্রামের সবগুলো উপজেলায় হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী সব উপজেলায় কিন্তু স্বাভাবিকভাবেই পাম্পগুলোতে অকটেন, পেট্রোল, ডিজেল পাওয়া যাচ্ছে এবং কোনো ধরনের হাহাকার নেই। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী কুষ্টিয়ায় নাহিদ হাসান তিতাসের কাছে। তিতাস জানাবেন সেখানকার জ্বালানি তেলের পরিস্থিতি। তিতাস। নাজিম, কুষ্টিয়ার চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। তেলের দাম বৃদ্ধি, এর সাথে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া সহ নানা পদক্ষেপের পরেও কিন্তু কুষ্টিয়ার যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু কাটেনি, অর্থাৎ প্রতিনিয়ত এই সংকট কিন্তু বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত পাম্পগুলো কিন্তু যে অতিরিক্ত যে সরবরাহ পাওয়ার কথা সেগুলোও কিন্তু পাচ্ছে না। আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, পাম্প মালিকরা যেটি বলছে যে আসলে যে অতিরিক্ত সরবরাহ ডিপোগুলো থেকে দেওয়ার কথা সেগুলো কিন্তু দিচ্ছে না, তাই কিন্তু প্রতিনিয়তই যে কুষ্টিয়ার যে ভোগান্তি, দীর্ঘ লাইন, যে যানের যে লাইন এবং কৃষকদের যে লাইন সেটা কিন্তু বাড়তে আছে। এর ওপরে আবার এই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে কিন্তু আরো নতুন একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন কিন্তু যতদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত কিন্তু জ্বালানি তেল দেওয়া বন্ধ রেখেছেন, অর্থাৎ যেদিন যেদিন পরীক্ষা এসএসসি থাকবে সেদিন সেদিন কিন্তু জ্বালানি তেল দিতে নিষেধ করেছেন বলে কিন্তু আজকে এসএসসি পরীক্ষা চলছে, তাই কিন্তু কুষ্টিয়ার কোনো পাম্পেই কিন্তু আজকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ আজকে অকটেন, পেট্রোল, ডিজেল কোনো ধরনের তেল দেওয়া হচ্ছে না। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যান চালক থেকে কৃষকরা, কারণ তারা পাম্পগুলোতে আসছেন, এসে ঘুরে যাচ্ছেন। এমনিতেই কিন্তু প্রতিনিয়ত এই যে জ্বালানি তেলের জন্য যে হাহাকার এবং যে চাহিদা, লাইনের দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও কিন্তু চাহিদা মাফিক কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ায় জ্বালানি তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ যেখানে এখন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে কিন্তু 300 থেকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে, সেখানে এসএসসি পরীক্ষার মধ্যে এই যে পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ রাখার কারণে কিন্তু যান চালকরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে এমনিতেই দীর্ঘ লাইন, দীর্ঘ চাপের পরে তারা কিন্তু তেল পায়, এরপরে যদি এভাবে 1 মাস ধরে এসএসসি পরীক্ষা চললে এসএসসির মধ্যে যদি তেল পাম্পগুলো বন্ধ রাখা হয় এ চাপ কিন্তু আরো কয়েক গুণ হবে, তাদের ভোগান্তি কিন্তু বাড়বে। তাই তারা বলছে যে এসএসসি পরীক্ষা চললেও তারা যেন সীমিত আকারে হলেও যেন তেল পাম্পগুলো খোলা রাখে এবং তেলগুলো দেয়। আর এদিকে কিন্তু কৃষকরা পড়েছে চরম বিপাকে। আপনি জানেন যে তীব্র রোদ পড়ছে এবং গরম পড়ছে, এখন কিন্তু ফসল উৎপাদনের সময় হয়েছে, পাটের বীজ লাগাবে, এছাড়া অন্যান্য ফসলের চাষ করবে কৃষকরা। বিদ্যুতের লোডশেডিং রয়েছে, এর ফলে কিন্তু জ্বালানি তেলের
চাপ বেড়েছে কৃষকদেরও। তারা পাম্পে কিন্তু তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তাই কৃষকরাও কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছে। এর পরেও যখন এভাবে এই যে এসএসসি পরীক্ষার জন্য স্থানীয় প্রশাসন যে পাম্পগুলো বন্ধ রেখেছে, এই বন্ধ রাখার কারণে কিন্তু সংকটের মধ্যে পড়েছে কৃষকরাও। সর্বশেষ এতটুকুই বলা যায় যে কুষ্টিয়ায় 31টি তেল পাম্প রয়েছে। 31টি তেল পাম্পের কিন্তু অধিকাংশ তেল পাম্প তেল দেওয়া শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেইভাবে সরবরাহ করা হচ্ছে না তেল, যার কারণে যে সংকটটি তেলে রয়েছে কুষ্টিয়ায় কিন্তু এখনো রয়েই গেছে। তাই যারা সাধারণ মানুষ থেকে যান চালক থেকে কৃষক সবাই একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই জ্বালানি তেলের সংকট নিরসন করে তাদের স্বস্তি দেওয়া হোক। এই ছিল কুষ্টিয়া থেকে জ্বালানি তেল সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি, তিতাস এবং নাজিম, আপনাদের ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে এখনো নিয়ন্ত্রণে আসেনি হামের প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, রোগীর ভিড় কেমন দেখছেন এবং আক্রান্তের হার নিয়ে কি বলছেন চিকিৎসকরা? কি তথ্য আছে জানাবেন। বুবলি, বরাবর মতো বাংলাদেশ শিশু হাসপাতালে আজও কিন্তু আমরা রোগীদের বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। যে জরুরি বিভাগটি রয়েছে সেইটির সামনে কিন্তু বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি ওয়ার্ডের ভিতরে অবস্থান করছি, যেখানে আসলে হামের রোগীদেরকে রাখা হয়েছে। আমরা যেটি দেখছি যে এইখানকার যে রোগীরা রয়েছে, স্বজনরা যেটি বলছেন যে প্রথমত যে উপসর্গ নিয়ে ভর্তি হয়, তারপর তাদের হাম আক্রান্ত হয়, সেটি নিশ্চিত হওয়ার পর আসলে যে চিকিৎসা চলছে সেটি কিন্তু স্বাস্থ্যের উন্নতি দেখছেন স্বজনরা, সেটি কিন্তু তারা জানিয়েছেন। 24 ঘন্টায় আরো 11 জন নতুন রোগী কিন্তু ভর্তি হয় এবং 357 জন রোগী এই পর্যন্ত তারা শনাক্ত করেন এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন ইতিমধ্যে গত 1 মাসে এই হাসপাতালে 12 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করে হাম জটিলতায়। অন্যদিকে জানেন যে শুধু শিশু হাসপাতাল নয়, রাজধানীর সবগুলো হাসপাতালে শিশু ওয়ার্ডগুলোতে কিন্তু আসলে বেশ ভিড় রয়েছে। একদিকে যেমন সারা বছর শিশুদের সাধারণত যে রোগগুলো হয় সেটিরও একটি ভিড় থাকে, কিন্তু এই হামের প্রকোপের কারণে কিন্তু এখন ভিড় কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং শুধু রাজধানীর ভিতরের আসলে নগরবাসীরাই নয়, রাজধানীর বাইরে যারা রয়েছেন অর্থাৎ জেলা শহর থেকে কিন্তু হাম আক্রান্ত অথবা উপসর্গ নিয়ে জটিলতা নিয়ে কিন্তু ভর্তি হচ্ছেন, যার কারণে ভিড় কিন্তু আসলে বেশি। এবং এখান কর্তৃপক্ষ যেটি বলছেন যে এখানে যে তারা আসলে যথাযথ চেষ্টা করছেন এবং বেশিরভাগ রোগীকে আসলে তারা চিকিৎসা সুস্থ করে বাড়ি ফেরাচ্ছেন, তেমন তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল, সবগুলো হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত এই যে হাম জটিলতার শিশু, তাদের কিন্তু ভিড় কিন্তু আমরা এখনো কিন্তু লক্ষ্য করতে কিন্তু বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন যে এই হামের জটিলতা থেকে আসলে কবে তারা আসলে মুক্তি পাবেন। অন্যদিকে জানেন যে সারা বাংলাদেশে এখন পর্যন্ত 1 মাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, অর্থাৎ নিশ্চিত হামে মারা গিয়েছে 28 জন এবং হাম সন্দেহভাজন অর্থাৎ উপসর্গ নিয়ে কিন্তু 190 জন মারা গিয়েছে। এবং এই নিয়ে কিন্তু সব মিলিয়ে 228 জন শিশু কিন্তু হাম জটিলতায় মৃত্যুবরণ করেছে। অন্যদিকে এই হাম প্রতিরোধে কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। এখন কিন্তু সারা দেশে টিকা চলমান রয়েছে। এখন পর্যন্ত 15 লাখের উপরে শিশু কিন্তু টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে টিকা দেওয়ার 2 সপ্তাহ পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। সেই ক্ষেত্রে এই মাসের শেষ অর্থাৎ এপ্রিলের শেষে হাম নিয়ন্ত্রণ আসতে পারে, তেমনটাই কিন্তু ধারণা করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে হাম সংক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বুবলি, হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, বাড়ছে উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। এ নিয়ে আরো জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে কতজন শিশু ভর্তি আছে এবং চিকিৎসা কেমন পাচ্ছেন জানাবেন।
অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনায় এখন হামের সন্দেহ নিয়ে প্রায় 22 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং এছাড়াও প্রতিদিন অসংখ্য রোগী কিন্তু হাম সন্দেহে হাসপাতালগুলোতে ভিড় করছেন এবং আউটডোরের লাইনও কিন্তু দীর্ঘ হচ্ছে। এর অধিকাংশ রোগীই কিন্তু হাম সন্দেহ নিয়ে আসছে এবং জ্বর এবং র্যাশ নিয়ে কিন্তু রোগীরা আসছেন। এখানে এই সব রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয় এবং ঢাকা থেকে রিপোর্ট আসার পরে কিন্তু হাম কিনা তা নিশ্চিত করা হয় এবং বরগুনায় হাম আক্রান্তদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 40 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে কিন্তু তিল ধরার ঠাঁই নেই এবং প্রতিদিন অসংখ্য রোগী কিন্তু তারা আসছেন এবং চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত রোগীর কারণে তারা চিকিৎসা দিতে কিন্তু বেগ পেতে হচ্ছে এবং রোগীদেরও অভিযোগ তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এবং ওষুধ সংকটের কারণেও কিন্তু এখান হাসপাতাল থেকে কোনো ওষুধ তারা পাচ্ছে না এবং বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করা হচ্ছে এবং টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রায় 26,000 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আজ টিকা কার্যক্রমের শেষ দিন। আজকের পর কিন্তু আর টিকা দেয়া হবে না বলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এবং যে কারণে আজকে টিকার লাইনও কিন্তু দীর্ঘ আমরা দেখেছি। প্রায় 100 ভাগ কিন্তু টিকার আওতায় রোগীরা এসেছে এবং রোগীদের যে অভিযোগ এখানের যে চিকিৎসা ব্যবস্থা সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সেই চিকিৎসার কারণে কিন্তু বরগুনায় 5 জন শিশু মারা গিয়েছে এবং প্রতিদিন অসংখ্য শিশুরা হাসপাতালে আসছেন এবং নানা জটিলতা নিয়ে আসছেন। বেশি জটিল হয়ে গেলে কিন্তু তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় প্রেরণ করা হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুসা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। সারা দেশে বেড়েছে লোডশেডিং, এতে অতিষ্ঠ জনজীবন। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষতির মুখে পড়েছে মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান মালিকরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী দেওয়ান ইমন ও শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ। প্রথমে চলে যাচ্ছি সাভারে ইমনের কাছে। ইমন, স্থানীয়রা কি বলছেন জানাবেন। বুবলি, তীব্র লোডশেডিং এর কারণে কিন্তু সাভারে মানুষের যে ভোগান্তি শুরু হয়েছে, এটির পাশাপাশি এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা শিল্প প্রতিষ্ঠান মালিক রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। একদিকে যেমন জ্বালানি সংকট, অন্যদিকে এই তীব্র লোডশেডিং এর কারণে তাদের কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন হসপিটাল, মার্কেটে ঘুরে যেটি দেখেছি যে দিনের বেশিরভাগ সময় বিদ্যুতের লোডশেডিং থাকার কারণে কিন্তু তারা এখানে এই সাভারে যারা বসবাসকারী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু চরম একটি অস্থিরতার মধ্যে, চরম সমস্যার মধ্যে কিন্তু তারা এই দিন পার করছেন। রাতের দিনে একেবারেই কিন্তু বিদ্যুতের যেই সমস্যাটি সেটি কিন্তু এখানে রয়েছে এবং ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষ যেভাবে অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে এবং হসপিটালগুলোতেও যেহেতু জেনারেটরের মাধ্যমে তারা যেই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করেন, সেই জেনারেটরে যেহেতু জ্বালানি পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু সেখানেও মানুষের কিন্তু আরো বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা সাভারের এই পল্লী বিদ্যুৎ 3-এর যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। এই মুহূর্তে আমরা সেখানে অবস্থান করছি। তারা যেটি বলছেন যে গ্রিড থেকে যে বিদ্যুৎ তাদের পাওয়ার কথা, সাভারের যেই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন সেটি 315 মেগাওয়াট, কিন্তু এখানে তারা পাচ্ছেন 228 মেগাওয়াট, যেখানে তাদের প্রতিদিনই কিন্তু তাদের ঘাটতির যেই 87 মেগাওয়াটের যে ঘাটতিটা সেটি কিন্তু এই লোডশেডিং এর মাধ্যমে পূরণ করতে হচ্ছে। যে কারণে কিন্তু এত ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং এই লোডশেডিং এর কারণেই কিন্তু ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু চরম পর্যায়ের একটি সময় কিন্তু তারা কাটাচ্ছেন এবং এটির মধ্যে দিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। এছাড়া কিন্তু কৃষি পর্যায়ে কিন্তু এই বিদ্যুতের প্রভাবটি পড়েছে। বিশেষ করে যে সমস্ত এই মৌসুমে যে সমস্ত শেষ মেশিনগুলো যেগুলো বিদ্যুৎ চালিত, সেগুলো দ্বারা কিন্তু পানি দেওয়া
যাচ্ছে না বিভিন্ন জমিতে, যে কারণে কিন্তু সেখানেও এই যে বিদ্যুতের যে ঘাটতির কারণে যে প্রভাবটি সেটিও কিন্তু কৃষি পর্যায়ে গিয়েও পড়ছে। সবচেয়ে বেশি যে ক্ষতিটি হচ্ছে সেটি হচ্ছে শিল্প কলকারখানায়। এখানে যেহেতু ঘন্টা এবং প্রতিটি দিনে যে প্রোডাকশন হওয়ার কথা সেটি কিন্তু দিতে পারছে না এই বিদ্যুতের যে লোডশেডিং এটির কারণে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এটি শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল বিবেচনায় যেন সরকার এই বিষয়ে একটি অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন, না হলে কিন্তু যারা মাঝারি এবং ছোট পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু একেবারে পথে বসে যাবেন বলে কিন্তু তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বিদ্যুতের সমস্যা নিয়ে সাভার থেকে বিস্তারিত। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী আকাশ রয়েছেন শরীয়তপুরে, তিনি জানাবেন সেইখানকার বিদ্যুৎ পরিস্থিতির খবর। আকাশ, কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ইমন, আপনি যেমনটি বলছেন ঠিক একই চিত্র কিন্তু রয়েছে শরীয়তপুরে। সেক্ষেত্রে জ্বালানি তেলের সংকট কাটতে না কাটতেই এই যে বিদ্যুতের লোডশেডিং, প্রতিদিন প্রায় 12 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে শরীয়তপুর জেলায়। সেক্ষেত্রে এখানকার স্থানীয়রা যেটি বলছে এটি মরার উপরে খাড়ার ঘায়ের মতো অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি যে ওয়ার্কশপটিতে রয়েছে এখানে কিন্তু বিদ্যুৎ ছিল না প্রায় ঘন্টা খানেকের মতো। তারা কিন্তু এখানে বসে আড্ডায় লিপ্ত হয়ে গিয়েছিল, যেখানে তাদের এখানে কাজ করার কথা ছিল। এবং এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে, বিশেষ করে যারা কল কারখানার পাশাপাশি এখানে উৎপাদন কেন্দ্রগুলোতে যেই কাজগুলো হয়েছে, যে বিদ্যুৎ সরবরাহ ছাড়া করা একেবারেই অসম্ভব, সেই কাজগুলোতে কিন্তু বেশ বিপাকে পড়ছে। পাশাপাশি আমরা দেখে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই যে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে কিন্তু কোনো মতো শিক্ষার্থীদের বিভিন্ন সময় সমস্যা হয়েছে। এবং এবার কিন্তু চলমান এসএসসি এবং সমমানের পরীক্ষা চলাকালীন সরবরাহ সেটি কম থাকার কারণে কিন্তু তারা সমস্যায় পড়ছে। আমরা অধিপাতিত এবং যারা পল্লী বিদ্যুৎ অধিদপ্তর রয়েছে তাদের সাথে আমরা কথা বলি। তারা যদি জানিয়েছে তারা চাহিদা অনুযায়ী যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেটি তারা পাচ্ছে না, এ কারণে কিন্তু তাদের বেশ সমস্যা হচ্ছে। বিশেষ করে অধিপাতিত সেখানে তারা 8 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে, এ কারণে কিন্তু তাদের আরো বেশি সমস্যা হচ্ছে। বলা চলে তারা যে সমস্যার কারণগুলো বলছে সমাধানের যে কারণ সেটি কিন্তু তারা আমাদেরকে এখনো জানাতে পারেনি। তবে তারা যেটি বলছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সংকট, পাশাপাশি কয়লা না থাকার কারণে কিন্তু তারা এই কৃত্রিম সংকটের সৃষ্টি করেছে। কিছুদিনের মধ্যে সমাধান হবে কিনা সেটির কিন্তু উত্তর তারা আমাদেরকে দিতে পারে না। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে বিদ্যুৎ যেই লোডশেডিং এর সর্বশেষ তথ্য। হুগলি। আকাশ এবং ইমন, আপনাদের ধন্যবাদ। দর্শক, লোডশেডিং এর ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। শিক্ষকদের পদোন্নতি সহ নানা সংকট নিরসনে দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আন্দোলনকারীরা কি বলছেন, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পদোন্নতির দাবি সহ যে সকল শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে সেগুলোতে যাতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এমন আরো বেশ কিছু দাবিতে কিন্তু বরিশালে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টিতে আছি এবং আমরা যেটা দেখছি যে একেবারেই কিন্তু কোনো ধরনের যে শিক্ষা কার্যক্রম সেগুলো কিন্তু পরিচালিত হচ্ছে না। এতে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। আমরা একটু শিক্ষার্থীদের সাথে যুক্ত হতে চাই, আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই এই আন্দোলনের ফলে কি কি সমস্যা দেখা দিচ্ছে। আসলে এই আন্দোলনটা হচ্ছে মূলত আমাদের শিক্ষকদের পদোন্নতির জন্য এবং নতুন নিয়োগের জন্য। আর এই আন্দোলনের ফলে আমাদের আসলে একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে, যার ফলে মিড পরীক্ষা হোক, ক্লাস হোক বা ফাইনাল পরীক্ষা হোক, সবকিছুই আসলে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে আমাদের যারা শিক্ষার্থী আছে, যেমন ফাইনাল ইয়ারের অনেক শিক্ষার্থী আছে, তারাও আসলে পরীক্ষা দিতে পারতেছে না, যার কারণে একটা তীব্র সেশন জট হতে পারে এরকম আমরা একটা আশঙ্কা করতেছি। তো আসলে তাছাড়াও আমাদের ক্লাসরুম সংকট, সব সংকটে আসলে আমরা জর্জরিত হয়ে গেছি। তো আমাদের এই সংকটগুলো আমরা চাই যে ইউজিসি কর্তৃক বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদের এগুলো দেখা হোক, তো যাতে এটা আমাদের সমাধান হয়।
আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, আমরা যারা আন্দোলনরত শিক্ষক আছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা আসলে কাজ করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল, আমার কাছ থেকে সব শেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল। কুড়িগ্রামে চরাঞ্চলে দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প করছে বিজিবি সদস্যরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, ক্যাম্পে কতজন সেবা পাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি দুর্গম চরাঞ্চলে। এখানে কিন্তু আমি এসে দেখেছি সকাল থেকে কিন্তু এখানকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে ভিড় করছে। আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু বিশেষজ্ঞ যে চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে চরের যে মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। আমি এখানকার চরের মানুষের সঙ্গে আসলে কথা বলেছি। তারা বলছেন যে চরাঞ্চলের যে এখানে কিন্তু সুচিকিৎসা আসলে তারা পান না। কেউ যদি আসলে অসুস্থ হয় তারা কিন্তু জেলা সহ কিন্তু বিভিন্ন এলাকায় আসলে নৌকা যোগে যেতে হয়, যার ফলে তারা কিন্তু এরকম আসলে চরাঞ্চলের যে মেডিকেল ক্যাম্প সেটি কিন্তু পাবার কারণে এই চরাঞ্চলের যে মানুষ তারা কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে এরকম যেন মেডিকেল ক্যাম্প আগামীতেও কিন্তু যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু চরাঞ্চলের মানুষ আসলে উপকৃত হবেন। আমরা একজন চিকিৎসকের সঙ্গে যদি কথা বলতে চাই, আপা, এই যে আপনারা যে মেডিকেল ক্যাম্প করছেন চরাঞ্চলে, কেমন রোগী আসছে, কি কি সমস্যা নিয়ে আসছে? আসলে এখানকার যে মানুষগুলো আমরা দেখছি আসলে মানে প্রত্যন্ত অঞ্চলের হিসেবে তারা চিকিৎসা সেবাটা ঠিক মতো পাচ্ছে না। তো আসলে সব ধরনের পেশেন্টই আমরা পাচ্ছি, যেমন তাদের স্কিন ডিজিজ পাচ্ছি, গাইনি কিছু রিলেটেড প্রবলেম পাচ্ছি, বাচ্চাদের কিছু রোগ বালাই আসতেছে আর কি আমাদের কাছে। তো আমরা সেই জিনিসগুলো চেষ্টা করছি সব বিষয়ে তাদেরকে একটু সাহায্য করার জন্য আর কি, এই উদ্যোগে আর কি। ধন্যবাদ। আসলে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, এই মেডিকেল ক্যাম্পে কিন্তু যারা শিশু রয়েছে এবং নারী এবং বৃদ্ধ যে লোকজনগুলো তাদের কিন্তু বিশেষভাবে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যে ফ্রি ওষুধ সেটিও কিন্তু বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে এখানকার মানুষ, চরাঞ্চলের মানুষ বলছেন যে এরকম বিজিবির যে মানবিক উদ্যোগ এটি যেন আগামীতে অব্যাহত থাকে, এমনটাই কিন্তু এই চরাঞ্চলের মানুষ বলছে। বুবলি। রানা, আপনাকে ধন্যবাদ। নির্ধারিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আদনান। আদনান, দলে তো 2 পরিবর্তন এসেছে, উইকেটে কতটা ফেভার পেতে পারে বাংলাদেশ, কি তথ্য আছে জানাবেন? আচ্ছা বলি, যেমনটা বলছিলেন সেটা হচ্ছে দলে পরিবর্তন নিয়ে যদি প্রথমে কথা বলি, সেখানে তাসকিন আহমেদ পেসার তাকে আসলে রেস্ট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে দলে আনা হয়েছে এবং রিশাদ হোসেন লেগ স্পিনার, সেই রিশাদ হোসেনকে রেস্ট দিয়ে তানভীর ইসলাম তাকে লেফট আর্ম অর্থোডক্স তাকে দলে আনা হয়েছে। আমরা যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, সাগরিকার এই স্টেডিয়াম বাংলাদেশের লাকি ভেন্যু হিসেবে বলা হয়ে থাকে। তবে এই সাগরিকায় আসলে ব্যাটিং উইকেটে বাংলাদেশ প্রথমেই ধাক্কা খেয়েছে। তানজিদ তামিম, সাইফ হাসান এবং নাজমুল শান্তর সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশের প্রথম 3 উইকেট 32 রানেই প্রথম 3 উইকেট পড়ে গিয়েছে। টপ অর্ডার একদম ফেল। এখন মিডল অর্ডার তাওহিদ হৃদয় বা মেহেদী হাসান মিরাজ কিভাবে ব্যাটিং করেন, আফিফ হোসেন কিভাবে আসলে বাংলাদেশের দলের হালটা ধরেন তা আসলে এখন দেখার অপেক্ষা। এছাড়া বাংলাদেশ দল যদি সিরিজ নির্ধারণী ম্যাচে আসলে যেমনটা পারফর্ম করা দরকার ছিল ঠিক তেমনটা তারা পারফর্ম করতে পারেনি। তারা প্রথমে এই টপ অর্ডারের ব্যর্থতা আসলে নিশ্চিন্তেই ভোগাবে। সব মিলিয়ে বাংলাদেশ দল আপাতত বেশ চাপে আছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা যদি বলতে হয়, নিউজিল্যান্ড আসলে আমরা দেখতে পেরেছি প্রথম থেকে যে বাউন্সি উইকেট, সেখানে আসলে তারা পেসাররা বেশ কিছু সুবিধা পেয়েছে। এখানে একটু সাগর পাড়া স্টেডিয়াম, তাই বাতাসের একটা সম্ভাবনা থেকে যায় এবং বাতাস থাকে, সেক্ষেত্রে পেসারদের জন্য খানিকটা সুবিধা হয় বল সুইং করানোর ক্ষেত্রে। ওই জিনিসগুলোতে ওই পেসারদের ওই ভূমিকার ক্ষেত্রে আসলে বাংলাদেশ টপ অর্ডার ব্যর্থ করেছে এবং বাংলাদেশের ব্যাটাররা বেশ ভোগান্তিতে আছে। অন্যদিকে নিউজিল্যান্ড টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই গরম। আসলে প্রচণ্ড গরম চট্টগ্রামে, সেই গরমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা আসলে নিউজিল্যান্ডের জন্য বেশ চাপের এবং বাংলাদেশের জন্য অনেক চাপের। সব মিলিয়ে বাংলাদেশ দল বর্তমানে বেশ চাপে রয়েছে। সেখান থেকে আসলে মিডল অর্ডার কিভাবে ঘুরে দাঁড়ায় তাই এখন দেখার অপেক্ষা। বুবলি। আদনান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।